একজন চাকরিজীবী করদাতার যদি করযোগ্য আয় ৩ লাখ টাকা অতিক্রম করে তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এখন চাকরিজীবী করদাতা তার বেতন থেকে প্রতি মাসে যে স্যালারি পাচ্ছেন তা থেকে কিছু অংশ বাদ দিয়ে তারপরে কিন্তু করযোগ্য আয় বের করতে হয় এবং সেই করযোগ্য আয়ের উপরেই আয়কর নির্ণয় করতে হয়। এখন আয়কর নির্ণয় করার পরে আবার কর রেয়াত কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ বা দান করলে তার উপরে কর রেয়াত পাওয়া যায়। সেই কর রেয়াত বাদ দেওয়ার পরেই আমরা নিট কর দায় যেটা ওইটা আমরা পেয়ে থাকি। তো কিভাবে একজন চাকরিজীবী করদাতা এই বিষয়গুলো বের করবেন সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ভিডিও, একজন চাকরিজীবী করদাতার কর এবং রিটার্ন তৈরি। তাহলে চলুন জেনে নেই। আমরা নিয়মিত আমাদের এই ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। যেটা বলছিলাম, যে কোনো করদাতার যদি করযোগ্য আয় ৩ লাখ টাকা অতিক্রম করে এবং মহিলা করদাতাদের ক্ষেত্রে যদি ৩.৫ লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এখন যিনি চাকরি করছেন তিনি প্রতি মাসে তার কোম্পানি থেকে বেতন পাচ্ছেন। বছর শেষে যখন তার করযোগ্য আয় ৩ লাখ টাকা অতিক্রম করবে বা মহিলা করদাতাদের ক্ষেত্রে ৩.৫ লাখ টাকা অতিক্রম করবে, তখনই কিন্তু তিনি আয়কর রিটার্ন দাখিল করার জন্য বাধ্য হয়ে গেলেন। তাহলে কিভাবে সেই করযোগ্য আয় ৩ লাখ টাকা বা ৩.৫ লাখ টাকা আসবে? বছর শেষে যখন কোম্পানি থেকে স্যালারি স্টেটমেন্ট দেওয়া হবে, সেই স্টেটমেন্ট থেকে আপনি যে বেসিক স্যালারি, কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, বোনাস, ইনসেন্টিভ বোনাস এবং যে কোনো সুবিধাই পেয়ে থাকেন না কেন সেখান থেকে কিছু কিছু বিষয় অব্যাহতি পাওয়া যায়। আয়কর আইন অনুযায়ী সেই অব্যাহতিগুলোর কথা বলা আছে। যেমন বেসিক স্যালারি সম্পূর্ণটাই করযোগ্য, অর্থাৎ এ থেকে কোনো অব্যাহতি নাই। হাউস রেন্ট, কনভেন্স অ্যালাউন্স এবং মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সীমা অনুযায়ী একজন চাকরিজীবী করদাতা অব্যাহতি পেয়ে থাকেন। তার মোট স্যালারি ইনকাম থেকে এই অব্যাহতিগুলো বাদ দেওয়ার পরেই করযোগ্য আয় পাওয়া যায় এবং সেই করযোগ্য আয় যদি ৩ লাখ টাকা পুরুষ করদাতার ক্ষেত্রে এবং ৩.৫ লাখ টাকা হলো মহিলা করদাতার ক্ষেত্রে যদি অতিক্রম করে, তাহলেই তিনি আয়কর রিটার্ন দাখিল করার জন্য এলিজিবল হলেন। আপনি যখন আপনার স্যালারি থেকে অব্যাহতিগুলো বাদ দিয়ে তারপরে ট্যাক্সেবল ইনকাম বের করবেন, তখন আপনি এই এক্সেল একটা শিট বানিয়ে নিতে পারেন। এই এক্সেল শিটে দেখুন, মাত্র 1 পেজের একটা এক্সেল শিট। এতে আপনি কত সারা বছর ধরে কত স্যালারি পেয়েছেন কোন কোন খাতে এবং তা থেকে ট্যাক্সেবল যে লিমিটগুলো আছে এগুলো বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকাম বের করেছি। তো আপনি এমন সুন্দর করে একটা বানিয়ে নিতে পারেন। এখানে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন আছে। আমরা ট্যাক্স পার্টের পক্ষ থেকে কিছু অনলাইন ট্যাক্স কোর্সের চালু করেছি, যেখানে আমরা স্যালারিড পার্সন ট্যাক্স প্রিপারেশনও ডিসকাস করেছি। যে অনলাইন কোর্সটিতে আমরা এই এক্সেল শিটে ক্যালকুলেশন দেখিয়েছি ধাপে ধাপে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একজন করদাতা ট্যাক্স রিবেট পেয়ে থাকেন এবং সেই রিবেটটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। এইভাবে ক্যালকুলেশন করার পরে যে তার ট্যাক্স লায়াবিলিটি আসলে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে তারপরে রিটার্ন প্রিপারেশন করতে হয়। সেই রিটার্ন ফর্মটাও আপনারা এই সফট কপিতে যদি এক্সেলে যদি করে নেন, তাহলে 1 বছর যদি পূরণ করেন তাহলে কিন্তু পরের বছর শুধু ওইটাতে ফিগার্সগুলো চেঞ্জ করে দিলেই খুব সহজেই আপনি করতে পারেন। তা যারা আমাদের এই অনলাইন ট্যাক্সটা করবে, স্যালারিড পার্সন ট্যাক্স প্রিপারেশন কোর্সটা করবে, সেই কোর্সটার ফি মাত্র 1000 টাকা। তারা কিন্তু এই এক্সেল শিটটাও পেয়ে যাবেন। এবং আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি তা একটা উদাহরণের মাধ্যমে এই সব ক্যালকুলেশনগুলো দেখিয়েছি। এবং আমাদের অনলাইন ট্যাক্স কোর্সের একটা বিশেষ সুবিধা হলো, আপনি যেমন এই এক্সেল শিটটা, এই এক্সেল ফরম্যাটটা পেয়ে যাচ্ছেন, আবার তেমনি আপনি আমাদের কোর্স ফি বিকাশ নাম্বারে পেমেন্ট করার সাথে সাথেই আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনি সাথে সাথেই আবার এই কোর্সটা করতে পারবেন। আপনাকে নির্দিষ্ট সময় বা ডেটের জন্য অপেক্ষা করতে হবে না, আপনি সাথে সাথেই কোর্সটা দেখে নিতে পারবেন। আর আরেকটা বড় সুবিধা হলো, আপনি যখন কোনো ট্যাক্স ট্রেনিংয়ে যাবেন তখন কিন্তু আপনি সেখানে একবারই
করতে পারলেন, অর্থাৎ যেটা আপনি শুনলেন একবারই শুনলেন। আর আমাদের এই কোর্সটা আপনি যেদিন কিনবেন সেদিন থেকে টানা 15 দিন যতবার খুশি ততবার যখন সময় পাবেন তখনই দেখতে পাবেন। তাহলে আপনি এটা বারবার দেখার পর আপনার কাছে কিন্তু বিষয়গুলো খুবই ইজি হয়ে যাবে। আমরা ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের কোর্স লিংক দিয়ে দিব, আপনি সেখানে ক্লিক করে আমাদের কোর্সটি কিনতে পারবেন। চলুন আবার মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আমরা এভাবে করযোগ্য আয় বের করলাম। তাহলে যদি 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা অতিক্রম করে তাহলে আমরা জানলাম যে তিনি রিটার্ন সাবমিট করার জন্য এলিজিবল। তারপরে আপনি যে করযোগ্য আয় বের করলেন, এবার করযোগ্য আয়ের উপরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করা যায় বা দান করা যায়। এক্ষেত্রে বলা আছে যে করযোগ্য আয়ের 25% অথবা আপনার যে প্রকৃত বিনিয়োগ সেটার মধ্যে যেটা কম ওইটা আপনি বিনিয়োগ ভাতা হিসেবে দেখাতে পারবেন, এবং সেই বিনিয়োগ ভাতা দেখিয়ে আপনি যত বিনিয়োগ করেছেন তার উপর একটা নির্দিষ্ট পরিমাণ কর রেয়াত পাওয়া যায়। যদি করযোগ্য আয় 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি যে বিনিয়োগ করেছেন তার উপরে 15% হারে কর রেয়াত পাবেন। আর যদি করযোগ্য আয় 15 লাখ টাকার উপরে হয় তাহলে আপনি আপনার বিনিয়োগকৃত টাকার উপরে 10% হারে কর রেয়াত পাবেন। কোন কোন খাতে বিনিয়োগ করলে বা দান করলে সে বিনিয়োগ ভাতা হিসেবে বিবেচিত হবে তা আয়কর আইনে স্পষ্ট করে বলা আছে। আপনি যদি কেবল সেসব উল্লেখিত খাতে বিনিয়োগ বা দান করেন তাহলেই কিন্তু বিনিয়োগ ভাতা হিসেবে বিবেচিত হবে এবং তার উপর আপনি কর রেয়াত পাবেন। যেসব ক্ষেত্রে বিনিয়োগ বা দান করলে বিনিয়োগ ভাতা হিসেবে বিবেচিত হবে তার উপরে আমাদের 2টি আলাদা আলাদা ভিডিও রয়েছে আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন সেই 2টি ভিডিও। আপনার যখন করযোগ্য আয় এবং তারপরে বিনিয়োগ ভাতা এবং কর রেয়াত নির্ণয় হয়ে গেল, এবার আপনি আপনার কর দায় গণনা করুন। কর দায় যখন গণনা করবেন, গত বছর পর্যন্ত যে ধাপ এবং ধাপ অনুযায়ী কর হার ছিল তা পরিবর্তন হয়ে এবার নতুন কর ধাপ অনুযায়ী কর হার নির্ধারিত হয়েছে। যেমন যেটা প্রথমেই বলেছিলাম যে একজন পুরুষ করদাতার ক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত হলো করমুক্ত, অর্থাৎ আমরা যে করযোগ্য আয় বের করেছি সেখানে যদি দেখা যায় যে চাকরিজীবী করদাতার করযোগ্য আয় হলো 10 লাখ টাকা, তাহলে প্রথমে আপনি 3 লাখ টাকা বাদ দিবেন, অর্থাৎ 3 লাখ টাকা পর্যন্ত হলো শূন্য। তার পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত হলো 5%, তার পরবর্তী 3 লাখ টাকা হলো 10% এবং পরবর্তী টাকার উপর আপনার 15%। এভাবে আপনি ধাপে ধাপে আপনার করযোগ্য আয়কে কর হার অনুযায়ী কর দায় গণনা করবেন। কর দায় যখন গণনা হয়ে গেল তারপর তা থেকে এবার আপনি যে কর রেয়াত বের করেছেন, কর রেয়াত নির্ণয় করেছেন, সেই কর রেয়াত এবার বাদ দিন। বাদ দেওয়ার পরে আপনি যে চাকরি করেছেন সেখান থেকে প্রতি মাসে আপনাকে যখন স্যালারি দেওয়া হয়েছে তখন কিন্তু কোম্পানি আপনার স্যালারি থেকে উৎসে কিছু টাকা কর্তন করে তারপর আপনাকে ব্যাংকে স্যালারি পেমেন্ট করেছে। এবার সেই চালানের কপিগুলো থেকে দেখেন যে আপনার কাছ থেকে কত টাকা উৎসে কর কর্তন করা হয়েছে। এই কর কর্তন বাদ দেওয়ার পরেই আপনি পেয়ে যাবেন নিট কর দায়, যেটা আপনাকে রিটার্ন সাবমিট করার সময় আপনাকে চালান বা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। যখন আপনার সবকিছু হয়ে গেল, আপনি জেনে গেলেন নিট কর দায়, তারপরে এবার আপনার রিটার্ন সাবমিট করার জন্য যে দরকারি কাগজপত্রগুলো আছে, রিটার্ন পূরণ করার জন্য যে দরকারি কাগজগুলো আছে সেগুলো এবার সংগ্রহ করুন। যেমন আপনি ব্যাংক স্টেটমেন্ট সারা বছরের জুলাই টু জুন, তারপর আপনি যে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের এগেনস্টে যে ডকুমেন্টসগুলো আছে, যেমন যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের রিসিপ্ট, যদি ডিপিএস করে থাকেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট, ডিপিএস এর ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনি সংগ্রহ করুন। এবং আপনার যে উৎসে কর কর্তন করা হয়েছে স্যালারি থেকে, আপনার সেই কোম্পানি থেকে স্যালারি স্টেটমেন্ট এবং সাথে আপনি চালানগুলো সংগ্রহ করুন। এই দরকারি কাগজগুলোই আপনাকে রিটার্ন তৈরি করতে হেল্প করবে, এবং রিটার্ন যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে রিটার্নের সাথে সার্কেলে বা আয়কর মেলায় জমা দিতে হবে। আপনি যে কাগজগুলো সংগ্রহ করেছেন সেই কাগজগুলোর উপর ভিত্তি করে এবার আপনি রিটার্ন তৈরি করুন। চাকরিজীবী করদাতাদের জন্য নতুন একটি রিটার্ন ফর্ম রয়েছে IT11 উমো। সেই রিটার্নটি মাত্র 3 পেজের। সেই রিটার্নটি খুব সহজেই তৈরি করা যায়। আমরা যেই ট্যাক্স ট্রেনিংয়ের কথাটি বলেছি যে আমাদের স্যালারি পার্সনদের জন্য আলাদা একটা ট্যাক্স ট্রেনিং রয়েছে, সেখানে কিন্তু আমরা যারা ট্রেনিং করবেন তাদেরকে সেই এক্সেল ফরম্যাটটি দিয়ে দিব। সেখানে তারা সফট কপিতে রিটার্ন তৈরি করতে পারবেন, এবং একবার যখন তৈরি হয়ে যাবে পরের বছর তারা সেই একই সফট কপিতে শুধু ইয়ারগুলো এবং ইনকামগুলো চেঞ্জ করলেই
তাদের রিটার্নটা তৈরি হয়ে যাবে। আমরা এখানে কিভাবে একজন চাকরিজীবী ধাপে ধাপে তার কর দায় গণনা করবেন এবং কর দায় গণনা করার পরে কিভাবে রিটার্ন তৈরি করবেন তা আলোচনা করেছি। আশা করছি যে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন একজন চাকরিজীবী করদাতা কিভাবে তার কর দায় নির্ণয় করবেন। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।